ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সুধীজন সম্মানিত সকল উপস্থিতি, আসসালামু আলাইকুম, শুভ মধ্যাহ্ন। ভালো আছি আমরা সবাই? আজকে আপনাদের এখানে যে অধীর আগ্রহ, আমি মনে করি যে সবাই একটা জিনিস দেখতে চাই, এখানে প্রীতি ফুটবল যে ম্যাচটা আয়োজন করা আছে সেই ম্যাচেরই সকল দর্শক এখানে বসে আছেন। প্রকৃতপক্ষে আমাদের মঞ্চের কোনো বক্তার বক্তব্য শুনতে আসেন নাই, তারপরেও যেহেতু এসেছি দুইটি কথা আপনাদের আমি বলবো না, আমি মনে করি যে আপনাদের কথাটাই আমি আমার মুখ দিয়ে বলতে চাই। শুনবেন তো সবাই? আমি এটাই বলতে চাই যে আমরা এখানে যারা উপবিষ্ট আছি এই প্রত্যেক ব্যক্তির একটা আইডেন্টিটি আছে, সেই আইডেন্টিটি আছে আমরা প্রজাতন্ত্রের সেবক। আর আপনারা যারা আমার সামনে শুনছেন তারা আপনারা আমার সেবা গ্রহীতা, সুতরাং সেবাদাতা সেবা গ্রহীতার একটা সম্পর্ক দরকার না? আজকে আমি এখানে এসেছি, আমার প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ এসেছে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এই এলাকাবাসীর এই নলমাবাসীর তাদের সুখে দুঃখের কথা শুনতে, তাদের সাথে সম্পর্ক তৈরি করতে, অন্য কোনো উদ্দেশ্য নয়। এটাই যদি হয়ে থাকে তাহলে আমি প্রিয় নলমাবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমরা কি আমাদের এই সমাজে যারা বসবাস করি তারা বেশ কিছু সমস্যায় ভুগে থাকি, একটু কি খেয়াল করবেন কিনা? এখানে আমি দেখছি আমার চারপাশে যারা উপস্থিত আছে বিভিন্ন বয়সের ছেলে পেশার লোকজন, এখানে কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, আবার বৃদ্ধ বনিতা, শিক্ষক, আমি তরুণ, যুবক যুবতী সকল শ্রেণীর মানুষ কিন্তু এখানে উপস্থিত আছে। সবার উদ্দেশ্যে বলতে চাই, আমরা কি আমাদের সমাজে এই নলমাবাসী কি মাদক গ্রহণ করে না? করে না? করে না? আজকে আমাদের এই অনুষ্ঠান শেষে কিন্তু এই যে খেলাধুলাকে আমরা কেন পৃষ্ঠপোষকতা করছি, নিঃসন্দেহে পিছনে কোনো না কোনো কারণ আছে। আমরা দেখতে চাই না যে 1971 সালে কি আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি না? স্বাধীন রাষ্ট্র পাওয়ার পরে 54 বছরে কিন্তু আমাদের স্বাধীনতা সে সুফল কিন্তু ভোগ করতে পারে নাই, যার কারণে কিন্তু 24-এর গণঅভ্যুত্থান আবারও শুরু হয়েছে, যার কারণে যে আমাদের এই তরুণ প্রজন্ম, যাদেরকে আমরা জেনজি প্রজন্ম বলে থাকি, এই প্রজন্ম কিন্তু রাজপথ রক্তে রঞ্জিত করে তারা দেখিয়ে দিয়েছে যে এই দেশ পত্রিকার স্বার্থে যখনই মনে হয় যে আবারও রক্তে রঞ্জিত করে এই এলাকার মানুষের শুধু নয়, এই ঘাটাইবাসীর শুধু নয়, এই বাংলাদেশকে রক্ষা করতে হবে, তারা কিন্তু বারবার আবারও রাজপথে রক্তে রঞ্জিত করতে প্রস্তুত আছে। সেই সব তরুণ প্রজন্ম, যুবক যুবতী, তারা যদি কখনোই বিপদগামী হয় তাহলে কি আমার বাংলাদেশ কি সঠিক পথ দেখবে? তাহলে আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে যে আমার এই বাংলাদেশকে নিঃসন্দেহে আমরা যারা নেতৃত্ব দিচ্ছিলাম আমরা কিন্তু ব্যর্থ হয়েছি বলেই কিন্তু নতুন প্রজন্ম তারা রাজপথে নতুন করে রক্ত দিয়েছে। আমরা চাই এমনই একটা বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে। এই বাংলাদেশ হবে সবার বাংলাদেশ, এই বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, অনিয়ম মুক্ত বাংলাদেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ। এমন বাংলাদেশকে আমরা দেখতে চাই কিনা? যদি সেটাই চাই তাহলে আমাদের সবাইকে এক বাক্যে বলতে হবে মাদককে না। আমরা কি মাদককে না বলতে পারবো? যদি আমরা এখানে উপস্থিত সবাই যদি একসাথে কি আমরা হাত উঁচু করে শপথ গ্রহণ করতে পারি কিনা যে আমরা কখনোই মাদক গ্রহণ করব না? যারা বিভিন্ন পাশে বসে আছি সবাই আমরা বলি একসাথে মাদককে, সবাই হাত উঁচু করবো। ওই বাইরে যারা আছেন, দেয়ালের বাইরে পাশে যারা আছেন, সবাই একসাথে মাদককে, এইভাবে করে বলতে হবে মাদককে, বাল্য বিবাহ, ইফতিজিং। এই এলাকার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, ঘাটাইলকে মানুষ চিনে কি হিসেবে? পাহাড়ি এলাকা হিসেবে, ঠিক না? এখন আপনারা কি জানেন কিনা সৃষ্টিকর্তা বিভিন্ন দেশ বিভিন্ন ভৌগোলিক বৈশিষ্ট্য বিভিন্ন ভাবে তৈরি করেছেন। এই ঘাটাইলের সাথে বিশেষ সম্পর্ক আছে, এখানে পাহাড় বা টিলার, কোন এলাকায় নদী, কোন এলাকায় সমুদ্র, কোন এলাকায় বনাঞ্চল আছে না? তাহলে এই পাহাড়কে সৃষ্টিকর্তা কি হিসেবে দিয়েছে? পেরেক স্বরূপ, রাইট? এই পাহাড় যদি আমরা ধ্বংস করি তাহলে কি প্রাকৃতিক বিপর্যয় হবে না? হবে না? আজকে দেখেছেন যে বিশ্বব্যাপী, সারা বিশ্বব্যাপী এবং কি বাংলাদেশেও বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে আমরা ঘন ঘনে বিভিন্ন সময় অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, খরা, জলোচ্ছ্বাস আমরা দেখি না? তাহলে আপনারা কি ভবিষ্যতে এগুলো দেখতে চান? তাহলে এই পাহাড়ি বনাঞ্চলকে রক্ষা করতে হবে কিনা? তবে সবাই প্রতি একটা উদাত্ত আহ্বান থাকবো। গতকালও কিন্তু আমি এখানে এসেছিলাম, কিন্তু এই মাঠে নয়, গতকাল কিন্তু আপনার এই এলাকায় একটা অভিযান চলেছি রাত 4টা পর্যন্ত। দেখেছি এখানে রাতের অন্ধকারে আপনাদের বিভিন্ন এলাকার কুচক্রী অনেক মাটিগত ভূমিদস্যু, তারা কিন্তু এই সেই মূল্যবান মাটিকে তারা কেটে নিয়ে যাচ্ছে। আমি তাদেরকে হুঁশিয়ারি করে দিয়ে বলছি, আর যদি এক টুকরা পাহাড়ের মাটি কাটা হয়, লাল মাটি কাটা হয়, কোনোভাবে অনুমোদিত শ্রেণী ব্যতীত, যদি কোনো পোশাকের অনুমতি ব্যতীত যদি কোনো মাটি কাটা হয়, আমরা কিন্তু কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করবো। সুতরাং
এখানে বিভিন্ন সর্বস্তরের মানুষ রয়েছেন। এই সুযোগটা আপনাদের সামনে মেসেজ হিসেবে দিয়ে দিলাম যে আপনারা সবাই তাদেরকে বার্তা দিয়ে দেবেন। এমন যদি কোনো অনিয়ম আমাদের চোখের সামনে পড়ে, আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে আমরা কিন্তু পিছুপা হব না। সুতরাং সবাই যার যার অবস্থান থেকে যদি আমরা একটুখানি এগিয়ে আসি, তাহলে এই ঘাটাইলকে নতুন করে বিনির্মাণ করা আমাদের জন্য মোটেই দূরের কোনো স্বপ্ন নয়। আমি মনে করি আজকে যে উদ্দেশ্য আমরা এখানে বসে আছি, আপনারা একটু খেয়াল করবেন এই এলাকার যত প্রায় হাজার হাজার জনতা আমি কিন্তু দেখছি এখানে বসে আছে। এখানে অনেক বৃদ্ধ মানুষ আমার চোখের সামনে বসে আছে। আমি যদি দুইটা কথা বলতে চাই, 2-5 মিনিট সময় নিতে চাই, আপনারা সময় দিতে রাজি আছেন? এখানে কি আমাদের যারা সিনিয়র সিটিজেন 65 ঊর্ধ্ব বয়স বা বৃদ্ধ পিতামাতা, আমাদের কাছে প্রতিনিয়তই অভিযোগ আসে যে মাদকের নেশায় মাদক গ্রহীতা সন্তান তার পিতামাতাকে নানাভাবে নির্যাতন করছে। এই ধরনের অভিযোগ আমাদের কাছে প্রতিনিয়ত আসে। আমাদের কাছে প্রতিনিয়ত আরো কিছু অভিযোগ আছে যে বৃদ্ধ পিতামাতাকে কেউ খেতে দেন না। অনেক অভিযোগ এই ধরনের সমস্যা রয়েছে। কিন্তু এখন আমাদের এই বৃদ্ধ পিতামাতা আমাদের কাছে যে বলে আমার সন্তান আমাকে খেতে দেয় না, আমাকে মারে। আমি যদি আপনাদের কাছে উল্টো একটা প্রশ্ন তুলতে চাই, আমরা এখানে যারা বসে আছি সবাই কি মানুষ না, নাকি অন্য কোনো কিছু? আমাদের সমাজে মুরব্বীর একটা প্রবাদ বাক্য আছে কিনা, মানুষকে বলা হয় মানুষের মতো মানুষ হতে। এই কথাটা কি আপনারা শুনেছেন? তাহলে আমরা সবাই মানুষের মতো জন্মগ্রহণ করার পরেও আমাদেরকে আবার কি করতে হয়? মানুষ হয়ে প্রমাণ করতে হয়। কোন প্রাণীকে প্রমাণ করতে হয় যে তুমি প্রাণীর মতো প্রাণী হয়, এমন কোন প্রমাণ বাক্য কি আছে? তার মানে যদি বলে থাকে যে আমার এই যে যারা বৃদ্ধ পিতামাতা আছেন, আপনার সন্তানরা যদি উল্টো আপনাকে প্রশ্ন করে, হে বাবা মা তুমি তো আজকে বলছো আমাকে এইটা করার কথা ওইটা করার কথা, কিন্তু তুমি তো আমাকে যখন মানুষ করার কথা ছিল তুমি তো আমাকে মানুষ করো নাই, এই প্রশ্নের উত্তর কি আপনারা দিতে পারবেন? তোমার যদি বলে যে পিতামাতা তুমি আমাকে যখন শাসন করার কথা ছিল তুমি আমাকে শাসন করে নাও, আমি তো তখন বুঝতাম না, আমি তখন ছোট্ট শিশু ছিলাম, আমি বুঝতাম না, আমি চেয়েছিলাম একটা স্মার্টফোন, আমি চেয়েছিলাম একটা বাইক, আমি বলার সাথে তুমি সেটা তুলে দিয়েছো, আমি কিন্তু তখন জানতাম না, বুঝতাম না যে এটার উপকারিতা কি বা ক্ষতি কি। আর তুমি আমি যখনই চেয়েছি তুমি আমার আবদার পূরণ করেছো, কিন্তু তুমি এটা আমাকে ক্ষতি করেছো। আমি তো তখন না বুঝে চেয়েছি, তুমি আমাকে শাসন করো নাই, তা মাত্র দিয়ে আমার জীবনে সব থেকে শ্রেষ্ঠ ক্ষতি করেছো, যার কারণে আমি বিপর্যয় হয়েছি। আজকে তার কারণে তোমাকে আমি খেতে দিই না। এই প্রশ্নের উত্তর কি আপনি দিতে পারবেন? আমি এলাকায় বিভিন্ন সময় রাতের গভীরে ঘুরে থাকি। এই ঘুরতে যেয়ে যেটা দেখি বিভিন্ন চায়ের দোকানে রাত 12টা 1টা 2টা পর্যন্ত এখানে যারা অনেকেই আছেন, আপনাদের আসলে রাত 1টা 2টা পর্যন্ত চায়ের দোকানে কি কাজ আছে আপনি কি বলতে পারবেন আমাকে? আপনার চা খাওয়ার ইচ্ছা জাগতেই পারে, আপনি খেতেই পারেন, কোনো সমস্যা নাই। তাই বলে কি রাত 1টা 2টা পর্যন্ত আপনার কি পরিবার নাই? আপনি এদিকে আছেন কোথায়? চায়ের দোকানে আড্ডায় বা বন্ধু বান্ধবের সাথে আড্ডায়। আপনার স্ত্রী আছে সন্ধ্যা থেকে, তার খাওয়ারও সময় নাই, কারণ কি সিরিয়ালের টাইম, রাইট আছে না? সিরিয়াল দেখেন না দেখেন আপনার পরিবার লোক। আর আপনার সন্তান আছে এইটা নিয়ে, এখন আবার অনলাইন জুয়া বের হয়েছে, অনলাইন জুয়া। এখানে অনেকেই আছে যারা এখন খেলা দেখতে আসছে, তারা কিন্তু একটু পরে এই খেলার ভিতরে থাকবে না, তারা কিন্তু চলে যাবে ভার্চুয়াল জগতে। এখানে বিভিন্ন রকম গেমস আছে, অনলাইন জুয়া আছে। এইভাবে করে যদি চলে, আমি মনে করি যে 5ই আগস্ট যে রক্ত দিয়ে নতুন করে বাংলাদেশের সূচনা করা আছে, এইটা কিন্তু ভেস্তে যাবে, এটা কিন্তু আবারও ধূলিসাৎ হয়ে যাবে। কেননা আমার তরুণ প্রজন্ম, যাদেরকে আমরা নতুন বাংলাদেশকে নিয়ে তাদেরকে স্বপ্ন দেখছি, যাদের হাতে আমরা নতুন বাংলাদেশ তুলে দিতে চাই, তারাই যদি বিপদগামী হয়, তারা কি কখনোই এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে? আপনাদের কি মনে হয় পারবে? তাহলে আজকে থেকে আপনাদেরকে নতুন করে চিন্তা করতে হবে। আমরা যখন ছোট থাকতে পড়াশোনা করেছি, আপনাদের অনেকে আমার সাথে একমত হবেন, সন্ধ্যার মাগরিবের আজানের সাথে সাথে যারা ইসলাম ধর্মের, তারা কি করতাম? মাগরিব নামাজ পড়ে হাত পা ধুয়ে, আমাদের এলাকায় ছিল হারিকেন বলতো, আপনাদের এলাকায় হয়তো তাই বলে, এইগুলো নিজ হাতে পরিষ্কার করে, আমি কিন্তু গ্রামের সন্তান, আমি এগুলো করে এসেছি বলেই কিন্তু বলছি, এইগুলো করে আমরা পড়তে বসতাম। পড়তে 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 একটা সময় আমরা না খেয়েও ঘুমিয়ে যেতাম, এমন ঘটনা কিন্তু আছে। কিন্তু বর্তমান সময় দেখা যায় আমার এই তরুণ প্রজন্ম যারা বাংলাদেশকে নেতৃত্ব দিতে প্রস্তুত, কিন্তু শুধুমাত্র তা পাচ্ছে নাকি, তারা তাদের অভিভাবকত্ব পাচ্ছে না। তাদেরকে কেউ হাত ধরে বলবে
যে না তুমি এটা করো না, এটা করলে খারাপ, এটা ভালো, এই কথাগুলো তারা নতুন করে শুনছে না, যার কারণে অনেকে ইতিমধ্যে বিপদগামী। তারা সন্ধ্যার সময় করে কি, তারাও ঠিক তার বাবাকে মাকে অনুকরণ করে, তারাও কোনো না কোনো চায়ের দোকানে আড্ডা দেয়, বাবা দেখে এই পাশের চায়ের দোকানে, ছেলে উল্টা পাশের চায়ের দোকানে আড্ডা দেয় না দেয় না। এমন করে যদি চলতে থাকে তাহলে মনে করি আজকে যে আমরা এই খেলা আয়োজন করেছি, এই খেলাটা প্রকৃতপক্ষে একটা প্রতীকী ম্যাচ। এই প্রতীকী ম্যাচের মাধ্যমে আপনি পুরো ঘাটাইলবাসীকে একটা মেসেজ দিতে চাই যে আসলে আমরা সবাই যার যার অবস্থান থেকে নতুন করে ভাবতে শিখি, চিন্তা করতে শিখি, একই সুরে গাই নতুন করে। সেই ভাবনাটা কি হবে যে আমাদের এই পরবর্তী প্রজন্ম তারা যদি ধ্বংস হয়ে যায়, তারা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আগামী বাংলাদেশ কিন্তু নতুন করে কখনোই বিনির্মাণ হবে না। প্রিয় সুধী, আমি এখানকার উপস্থিত সকল সদস্যকে একটা কথা বলতে চাই, একটা মেসেজ দিতে চাই। আপনারা আমার সেবা গ্রহীতা হিসেবে আমার সেবার দরজা সবসময়ের জন্য খোলা। মাথায় রাখবেন, কেউ কখনো কোনো অনৈতিক কোনো দাবি নিয়ে যাবেন না। নৈতিক দাবি পূরণ করার এখতিয়ার আমার আছে, আমার কিছু সীমাবদ্ধতা আছে, আমার বাজেটের অপ্রতুলতা আছে, কিন্তু আমি যেটা নিশ্চিত করতে চাই, নিশ্চিত করতে পারি, সেটা আছে স্বচ্ছতা, অনিয়ম মুক্ত, দুর্নীতি মুক্ত। এই কথাগুলো আজকের এই উন্মুক্ত মঞ্চে আপনাদের সামনে বলে গেলাম। সরকারের বিভিন্ন সেবা রয়েছে, তার ভিতরে দুইটা পদ্ধতিতে, কোন কোন সেবা আছে সম্পূর্ণ বিনামূল্যের সেবা, কোন কোন সেবা আছে নির্ধারিত মূল্যের সেবা। নির্ধারিত মূল্যের সেবা আপনারা নির্ধারিত মূল্য নিয়েই পরিশোধ করবেন। বিনামূল্যের সেবায় যদি একটি টাকাও কোনো দুর্নীতি হয়ে থাকে, কেউ যদি কোনো চাঁদাবাজি বা কোনো অন্যভাবে বলে থাকে যে আমাদের উপরকে ম্যানেজ করতে হয়, আমি আপনাদের সামনে আজকে বলে গেলাম উপরকে ম্যানেজ করতে হবে না। এই কথা এই মাঠে আপনাদেরকে বলে গেলাম। আপনারা সবাই এখন থেকে যার যার অবস্থান থেকে প্রতিরোধ করে তুলবেন যে না, আমাদের এখানে উন্মুক্ত মঞ্চে ইউনো স্যার বলে গেছে যে কোথাও কোনো কিছু ম্যানেজ করতে হয় না। সুতরাং আমরা এখন থেকে সরকারি যেটা নির্ধারিত মূল্যের সেবা নির্ধারিত মূল্যে নেব, বিনামূল্যের সেবা বিনামূল্যে নেব। সুতরাং আজকে এখানে যে হাজার হাজার জনতা রয়েছেন, আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানের সফল আয়োজন আমি দেখতে পাচ্ছি, এত মানুষ এখানে উপস্থিত এই ছোট্ট একটা মাঠে। আপনাদের জন্য আরো ভালো হতো যদি এখানে একটা স্টেডিয়াম থাকতো, হতে পারতো। এই টাঙ্গাইলে কিন্তু একটা বৃহৎ স্টেডিয়াম কিন্তু এখানে থাকতে পারতো, হয়তো বা নাই, কিন্তু ক্ষুদ্র পরিসরের সুন্দর মাঠ আছে। এই মাঠে প্র্যাকটিস করে কিন্তু আপনাদেরই সন্তানরা, তারা কিন্তু ঘাটাইলকে নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু টাঙ্গাইলকে নেতৃত্ব দিয়েছে, তারা সারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে। এই নেতৃত্ব দেওয়ার ফলে কিন্তু আজকের এই কৃতি সম্পদের অনুষ্ঠান। সুতরাং আমরা যদি তাদেরকে পৃষ্ঠপোষকতা করি, আমি বিশ্বাস করি আগামীতে আমাদের এই যে প্রিয় ছোট্ট বোনেরা, আমার সামনে এমন কিছু মেয়েরা বসে আছে তাদেরকে আমি আগে থেকে চিনি। আপনারা জানেন আমি ধনবাড়ির উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করেছিলাম। এখানে অনেকে আছে তারা ধনবাড়িতে আমার সাথে কাজ করেছে, তারা ওখানে তারা মুখ উজ্জ্বল করে এসেছে। এখানে আসলাম আমার ঘাটাইলবাসী, সব মিলে কেন জানি আমার টাঙ্গাইলের সবাই যেন আমার আপন। সুতরাং এই ছোট ছোট বোনেরা আগামীতে যাতে জাতীয় পর্যায়ে শুধু নয়, এরা যেন আগামীতে এমন করে স্বপ্ন দেখতে পারে, বাংলাদেশ কিন্তু এখনো পর্যন্ত অলিম্পিক্সে কোনো গোল্ড মেডেল বা কোনো মেডেল কিন্তু জেতে নাই। আমরা কি নতুন করে স্বপ্ন দেখতে পারি না যে এই নতুন বাংলাদেশে আমাদের এই ছোট্ট বোনেরা তারা এমন করে খেলবে, আগামীতে এই বোনেরাই কোনো না কোনো ভাবে বিশ্বের কোনো না কোনো একটা টুর্নামেন্ট অংশগ্রহণ করে এই বাংলাদেশ তথা টাঙ্গাইল তথা ঘাটাইলের মুখ উজ্জ্বল করবো। আমরা কি সবাই চাই না? তাহলে এই কৃষি সংবর্ধনা যাদেরকে দেওয়া হবে তাদের সকলের উদ্দেশ্যে একটা হাততালি চাই সবাই মিলে। আমি মনে করি এই ক্রেজ দিয়ে তত সম্পর্কিত হবেন, আজকে যে আপনারা তাদেরকে হাততালি